আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। আমরা এই আইনের মেইন টেক্সটের আলোচনায় আছি। আমরা আমাদের কোর্সের শুরু করেছিলাম ভ্যাট এফএকিউ দিয়ে, যার মাধ্যমে মোটামুটি আমরা ভ্যাট আইন এবং বিধিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলা আলোচনা করেছিলাম। এখন আমরা আইনের প্রতিটি ধারা নিয়েই আলোচনা করছি ধারাবাহিকভাবে। প্রত্যেকটা অধ্যায়ে বিভিন্ন ধারাসমূহ নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনায় আমরা দ্বাদশ অধ্যায়ে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ সম্পর্কে আলোচনা করব। যার বিভিন্ন জায়গায় আমরা আলোচনায় 86 ধারা অনুযায়ী আমরা দেখেছিলাম যে মূল্য মূসক কর্মকর্তা গণের কথা বলা আছে বিভিন্ন ধারায়। তো এখানে আমরা মূলত ৭৮ ধারা থেকে শুরু করে ৮৯ ধারা পর্যন্ত আলোচনা করব। ৮৯ ক নামে আরেকটা ধারা আছে, এই ধারা সম্পর্কে আলোচনা করব। প্রথম ধারা হচ্ছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ এবং উহার কর্মকর্তা। আমরা ৭৮ ধারার একে বলা আছে উপধারা ১, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ থাকিবে, যাহা বোর্ড তদধীন এক বা একাধিক মূল্য সংযোজন কর দপ্তর এবং নিম্নবর্ণিত মূসক কর্মকর্তার সমন্বয়ে গঠিত হইবে। তাহলে প্রথমত জাতীয় রাজস্ব বোর্ডের অধীনেই আছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ। এখানে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন এক বা একাধিক মূল্য সংযোজন কর দপ্তর এবং নিম্নবর্ণিত মূসক কর্মকর্তার সমন্বয়ে গঠিত হইবে। তাহলে মূলত জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে এক বা একাধিক মূল্য সংযোজন কর দপ্তর এবং নিম্নবর্ণিত যেসব কর্মকর্তার কথা বলা আছে এখানে তাদের সমন্বয়ে কর কর্তৃপক্ষ মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ গঠিত হবে। এখানে চিফ কমিশনার মূল্য সংযোজন কর নামে একটা পদ আছে। চিফ কমিশনার মূল্য সংযোজন কর, কমিশনার মূল্য সংযোজন কর, কমিশনার আপিল মূল্য সংযোজন কর, কমিশনার বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর, মহাপরিচালক সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, মহাপরিচালক নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, মহাপরিচালক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, মহাপরিচালক শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক, যে যে জায়গায় দায়িত্বে থাকবেন কমিশনারের সহিত থাকলে অতিরিক্ত কমিশনার, মহাপরিচালকদের সহিত থাকলে অতিরিক্ত মহাপরিচালক আর কিংবা পরিচালক। সিআইসির ক্ষেত্রে সিআইসি হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলটাকে সংক্ষেপে সিআইসি বলা হয়েছে এখানে। মূল্য সংযোজন কর যুগ্ম কমিশনার বা যুগ্ম পরিচালক বা পরিচালক মূল্য সংযোজন, যুগ্ম পরিচালক সিআইসি বা পরিচালক মূল্য সংযোজন কর, উপকমিশনার উপপরিচালক মূল্য সংযোজন কর, সহকারী কমিশনার বা সহকারী পরিচালক মূল্য সংযোজন কর, রাজস্ব কর্মকর্তা মূল্য সংযোজন কর, সহকারী রাজস্ব কর্মকর্তা মূল্য সংযোজন কর এবং বোর্ড কর্তৃক নিয়োগকৃত অন্য কোনো কর্মকর্তা। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে নিম্নবর্ণিত যে কর্মকর্তা বলা আছে ধারা ৭৮ উপধারা ১-এ, ক থেকে ঠ পর্যন্ত, তাদের সমন্বয়েই মূলত মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ। এখানে আমরা সর্বোচ্চ পর্যায়ে দেখছি চিফ কমিশনার
এবং পরবর্তীতে কমিশনার পদমর্যাদায় যারা আছেন তারা, তারপরে কমিশনারের সমপদমর্যাদায় আমরা দেখছি মহাপরিচালক, এবং এর পরবর্তীতে অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক, তারপরে যুগ্ম কমিশনার বা যুগ্ম পরিচালক, আর এরপরে উপকমিশনার বা উপপরিচালক। উপকমিশনার পরবর্তী আছেন সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা। তার সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে চিফ কমিশনার পর্যন্ত হচ্ছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ এবং এর কর্মকর্তারা, তাদেরকে নিয়েই ভ্যাট অথরিটি, যেটা আমরা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ গঠিত। এখানে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের অধীনেই এই কর্তৃপক্ষ কাজ করে। বোর্ডের অধীনে ইনকাম ট্যাক্সের কর্তৃপক্ষ যেমন আলাদা, ভ্যাটের কর্তৃপক্ষ আলাদা। আমরা জানি যে আমাদের সিভিল সার্ভিসে দুইটা ক্যাডারই আলাদা ভাবে আছে বর্তমানে, কাস্টমস এন্ড ভ্যাট আলাদা এবং ট্যাক্স ক্যাডারটা আলাদা ভাবে আছে, এবং ওই ক্যাডারের কর্মকর্তারাই এখানে, কিংবা নন ক্যাডারে যারা সহকারী রাজস্ব কর্মকর্তা হিসাবে নিয়োগপ্রাপ্ত, তারা এই কর্তৃপক্ষে বিভিন্ন পদে অধীন, বিভিন্ন পদে দায়িত্ব পালন করে থাকেন। এই হচ্ছে কর্মকর্তাদের বিষয়। উপধারা 2-এ বলা আছে, বোর্ড সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা মূসক কর্মকর্তাগণের নিয়োগ এবং আঞ্চলিক অধিক্ষেত্র নির্ধারণ করিয়া এই আইন বা তদধীন প্রণীত বিধিবিধানের আওতায় তাহাদের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ও কার্যাবলী সুনির্দিষ্ট করিতে পারিবে। তাহলে এখানে বোর্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতা বা দায়িত্ব দেয়া হবে। বোর্ড সমগ্র দেশ বা বিশেষ কোনো অঞ্চলের জন্য একটি বিশেষ শ্রেণীর করদাতা আর জন্য সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এক বা একাধিক বৃহৎ করদাতা ইউনিট, উক্ত ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক মূসক কর্মকর্তা নিয়োগ এবং উক্ত ইউনিটে কর্মপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। তার মানে বৃহৎ করদাতা ইউনিটের গঠনটা আলাদাভাবে আবার এখানে আইন দ্বারা বলা আছে উপধারা 3-এ। এখানে চাইলেই বৃহৎ করদাতা ইউনিট আলাদাভাবে করা যেতে পারে। 4, বোর্ড এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো বিশেষায়িত কার্যক্রম, স্পেশাল ফাংশন সম্পন্নের লক্ষ্যে সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এক বা একাধিক বিশেষায়িত ইউনিট, স্পেশালাইজড ফাংশনাল ইউনিট গঠন, উক্ত ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক মূসক কর্মকর্তা নিয়োগ এবং উক্ত ইউনিটে কর্মরতদের দায়িত্ব, কর্মপদ্ধতি ও ভাতা নির্ধারণ করিতে পারিবে। তাহলে কোনো বিশেষায়িত কার্যক্রম পরিচালনার জন্য বোর্ড চাইলে গেজেটে প্রকাশিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা বিশেষায়িত ইউনিট গঠন করতে পারবে। এই হচ্ছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ এবং উহার কর্মকর্তা। তো কর্তৃপক্ষ সম্পর্কে আমরা বুঝলাম, যারা বোর্ডের অধীনে কর্মকর্তাদের নিয়েই কর্তৃপক্ষ গঠিত। আর কর্মকর্তা কারা, আমরা যদি একটু রিভিউ করি এখানে, তাহলে সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে চিফ কমিশনার কিংবা বোর্ড কর্তৃক নিয়োগকৃত অন্য কোনো কর্মকর্তা। তাহলে আমরা কর্মকর্তাদের আমরা যদি কর্মকর্তাদের যদি আমরা পদগুলা একটু খেয়াল করি, আমরা নিচের থেকে যদি আসি, তাহলে প্রথমে সহকারী রাজস্ব কর্মকর্তা, আমরা বলি অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, এআরও সংক্ষেপে এআরও বলা হয়।
এরপরে রাজস্ব কর্মকর্তা, রেভিনিউ অফিসার আমরা বলি, আরও। এরপরে সহকারী কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ভ্যাট, মূল্য সংযোজন কর। সহকারী কমিশনার, ভ্যাট। সহকারী কমিশনার, মূল্য সংযোজন কর। উপকমিশনার, মূল্য সংযোজন কর, ভ্যাট। সহকারী কমিশনারের পরে উপকমিশনার, তারপরে যুগ্ম কমিশনার, এরপরে অতিরিক্ত কমিশনার, তারপরে কমিশনার, এরপরে চিফ কমিশনার এর পরটা। আবার আমরা যদি পরিচালকের দিকে যাই তাহলে সহকারী পরিচালক, উপপরিচালক, যুগ্ম পরিচালক বা পরিচালক, আর অতিরিক্ত পরিচালক। সিআইসির ক্ষেত্রে একটু আলাদা, অতিরিক্ত পরিচালক বা পরিচালক। এখানে বলা আছে মহাপরিচালক। মহাপরিচালক কয়েকটা জায়গায় আছে, একটা হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, একটা হচ্ছে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আছে একটা, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এটা মূল্য সংযোজন করের। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, শুল্ক ও আয়াত প্রত্যর্পণ পরিদপ্তর। এখানে আমরা 4টা অধিদপ্তর এবং পরিদপ্তর দেখতে পাচ্ছি। এর দায়িত্বে একজন মহাপরিচালক থাকেন এবং তার অধীনে অতিরিক্ত মহাপরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক এবং সহকারী পরিচালকরা দায়িত্ব পালন করে থাকেন। আমাদের এই চ্যাপ্টারে মেইনলি মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের যে কর্মকর্তারা আছেন এবং তারা কে কতটুকু ক্ষমতাপ্রাপ্ত এই বিষয়েই আলোচনা থাকবে। এবং এটা যা মনে রাখতে হলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কর্মকর্তাদের পদমর্যাদা কোথায়, কতজন কর্মকর্তা আছেন মূলত, এবং পদমর্যাদাটা কিরকম, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখতে হবে। কোনো কোয়েশন আছে কিনা এখানে? উমো আর চর পার্থক্যটা, বেসিক পার্থক্যটা কি? মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আর নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এটা কি আলাদা ডিপার্টমেন্টের হ্যাঁ, আলাদা, পুরোটাই আলাদা। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল হচ্ছে সিআইসি, এরা শুধুমাত্র ইন্টেলিজেন্স স্যার ইয়েটা করে থাকে। আর নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর অনেকগুলা দায়িত্বে, তারা অডিটও করছে, আবার গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে, তদন্তও করছে। ইন্টেলিজেন্স সেল শুধুমাত্র ইন্টেলিজেন্সটা গ্যাদার করছে এবং এটা প্রযোজ্য জায়গায় দিচ্ছে, প্রয়োজনীয় যে যে জায়গায় এটা প্রেরণ করার প্রয়োজন তা প্রেরণ করছে। দুইটা আলাদা। আর নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এখানে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা, গোয়েন্দা কার্যক্রম পরিচালনা কিংবা তদন্তের বিষয়গুলা আছে এখানে। এটা তো আপনার মূল্য কর্তৃপক্ষ এরা, মানে এই অফিসের আন্ডারেই তো এরা, না? একটা চিফ কমিশনারের আন্ডারে, বোর্ডের অধীনে না, কমিশনারের আন্ডারে না। ও আচ্ছা, আলাদা আলাদা। এখানে আমরা যদি দেখি চিফ কমিশনার বাদে কমিশনার, সাধারণভাবে যে কমিশনাররা আছেন তারা তো আছেনই। কমিশনার আপিল, আপিল অফিস যেটা আছে এখানে, যে কমিশনার আপিল কর্তৃপক্ষ আলাদা। কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, যদি বৃহৎ করদাতাদের জন্য যে ইউনিটটা করা হয় তাদের কমিশনার আলাদা, একই পদমর্যাদায়। আবার মহাপরিচালক সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, মহাপরিচালক নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মহাপরিচালক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, মহাপরিচালক শুল্ক ও আয়াত প্রত্যর্পণ পরিদপ্তর, এরাও কমিশনার পদমর্যাদার, মানে কমিশনাররাই ট্রান্সফার হয়ে এইসব জায়গাতে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে একটু সিনিয়র থাকেন দায়িত্বে।
কিংবা চুক্তিভিত্তিক নিয়োগও থাকতে পারে। ও তার মানে এই এই যে ইয়েগুলি পজিশন গুলি এগুলো বিভিন্ন আলাদা আলাদা অফিস কিন্তু সমন্বিত বোর্ডের কাছে। হ্যাঁ, বোর্ডের বোর্ডের মধ্যে অধীনে আমরা যদি পদমর্যাদা দেখি তাহলে কমিশনারই সর্বোচ্চ চিফ কমিশনার। এতে আছেন। চিফ কমিশনার উম, পদ ক্রিয়েট করা আছে মোট এখানে। মোট কথা আলী ভাই, আমি যেটা বুঝতেছি তাহলে এবার এই মানে এখানে উইংস হলো 5টা বা 4টা। একটা হলো মানে কমিশনার মহাপরিচালক থাকতে পারে ওইগুলি, বাট উইং হলো বলতে একটা হলো মূল্য সংযোজন কর, আর হলো সিআইসি ইউনিট, আর একটা হলো নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর, পরেরটা হলো কাস্টমস এক্সচেঞ্জ এন্ড ভ্যাট ট্রেডিং, আর শুল্ক রিয়াত পরিবর্তন। 5টা উইং মনে হয় সম্ভবত। হ্যাঁ, আমরা যদি চিন্তা করে দেখি তাহলে আমরা ৫ টা না, আমরা এখানে যদি মহাপরিচালকদের দেখি তাহলে ৪ টা এখানে মহাপরিচালকের মাধ্যমে পরিচালিত। জি, আর আরেকটা কমিশনার কর্তৃক পরিচালিত ৩ মূল্য সংযোজন। ধরনের, ৩ টা। একটা হচ্ছে রেগুলার যে আমাদের আ আ জোন গুলা আছে, এখানে কমিশনার যারা আছেন মূসকে, আপিলের কমিশনার, এটাতে আপিল কার্যক্রম গুলা হচ্ছে। আর আল্লাহ, এলটিইউ যেগুলা আছে, বৃহৎ করদাতা ইউনিট, এটা আলাদা। সবগুলি বোর্ডের আন্ডারে আর কি। সবই বোর্ডের আন্ডারে। কিন্তু আপনার মানে এখানে ভ্যাট কাস্টমস এ যারা আছেন তারা ওই ক্যাডার অফিসার যারা আছেন তারা ওই কমিশনার পর্যন্ত পদ পেয়ে থাকেন। এরপরে বোর্ডে হয়তো মেম্বার হিসাবে নিয়োগ পেতে পারেন, বোর্ডের সদস্য হিসাবে নিয়োগ পেতে পারেন। এই মানে মানে ক্যাডারটা এটুকুই গিয়ে পৌঁছেছে আর কি। এইটা যে উপরে লেখা পড়লে মনে হচ্ছে যে এই অফিসের আন্ডারে চিফ কমিশনার হলো প্রধান এবং তার আন্ডারে হলো না না এটা না, এটা না, এরকম না। না এখানে কর্মকর্তাদের কথা বলা হয়েছে। কর্মকর্তা আচ্ছা, কারা, মানে আন্ডারে যদি আমরা দেখি একজন কমিশনার যদি দেখা যায় তার অধীনে কে কে আছেন, তার অধীনে আপনি পাবেন অতিরিক্ত কমিশনার, এক বা আচ্ছা। একাধিক অতিরিক্ত কমিশনার, এক হুম বা হুম একাধিক যুগ্ম কমিশনার আপনি পাবেন, এক বা একাধিক উপকমিশনার পাবেন, সহকারী কমিশনারদের পাবেন, তার অধীনে রাজস্ব কর্মকর্তারা থাকবে, তার অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তারা থাকবে। এই হচ্ছে আপনার একটা ভ্যাটের একটা জোনে একজন কমিশনার আছেন, কমিশনারের আন্ডারে একজন অতিরিক্ত কমিশনার, এক বা একাধিক থাকতে পারেন, একজন মনে করেন আছেন, একাধিক যুগ্ম কমিশনার আছেন কয়েকজন, আহ উপকমিশনার আছেন কয়েকজন, সহকারী কমিশনার আছেন আরো বেশি, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, ফিল্ড লেভেলে অফিসার হচ্ছেন সহকারী রাজস্ব কর্মকর্তা। সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে অফিসারের গ্রেডটা শুরু আর কি। আচ্ছা, তাহলে এই চিফ কমিশনার অফিসে কে বসে, কারা কারা বসে স্যার? চিফ কমিশনার এটা আলাদা, আলাদা একটা পদ ক্রিয়েট করে। আমরা কমিশনার থেকেই শুরু আমাদের আসলে। হ্যাঁ বুঝলাম, ধরেন এই বিভাগীয় বা জেলা পর্যায়ে কমিশনার দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে চিফ কমিশনার ধরেন ঢাকায় বসে, ওনার অফিসে কারা বসেন? ওনার অফিসে কি মহা পরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এরা বসেন না অন্য কি বসেন? না না না, ওদের তো আলাদা আলাদা সেল কিংবা আলাদা ইউনিট আলাদা আছে, ওনারা অফিসই আলাদা। ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা সবাই আচ্ছা আচ্ছা। ইন্ডিপেন্ডেন্ট। হুম আমরা হুম যদি এনভিআর এর একটু ওয়েবসাইট দেখি পাওয়া যায় কিনা, ওয়েবসাইটে গেলে আপনি এটা দেখতে পাবেন। এখানে দেখেন অ্যাবাউট আছে, লিস্ট অফ অফিসার্স অফ এনবিআর। এনবিআর এর কারা অফিসার আছেন এখানে, অ্যাডমিন, কাস্টমস এন্ড ভ্যাট, এখানে এনবিআর এর কর্মকর্তারা আছেন। আর ভ্যাটে যদি যান আমরা, এখানে ভ্যাটের যে কর্মকর্তারা আছেন এনবিআর এ, জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বে, তারা এখানে পাবেন। আর এখানে সিআইসি তে দেখবেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলে এখানে আমরা মহাপরিচালকদের, ডাইরেক্টর জেনারেল থাকেন। আর আমরা যদি ভেটের সার্কেল গুলা দেখি এখানে, আবার একটু মনে করি। ফিল্ড অফিস ওপেন দেয়ার, এখানে ভেটে আমরা যদি একটা ইয়েতে যাই,
মনে করেন কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ঢাকা সাউথ, আমরা এটার ওয়েবসাইট নেই, আমরা দেখি অন্য আছে কিনা। ঢাকা নর্থের ওয়েবসাইট সম্ভবত আছে। এই দেখেন, এটা হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা নর্থ, ঢাকা উত্তরের এই কমিশনারেট। এখানে আমরা কর্মকর্তা অফিসারের তালিকা যদি দেখি, দেখেন এখানে একজন কমিশনার আছেন মূল দায়িত্বে, এর অধীনে আছেন অতিরিক্ত কমিশনার একজন, যুগ্ম কমিশনার আছেন 2 জন, তারপরে ডেপুটি কমিশনার আছেন, উপকমিশনার অনেকে আছেন, উপকমিশনার, ডেপুটি কমিশনার। এর অধীনে আছেন একজন সহকারী কমিশনার। বাদ বাকি যারা আছেন রাজস্ব কর্মকর্তা। রাজস্ব কর্মকর্তা পরবর্তী আমরা যদি আর একটু যাই নিচে, অনেক রাজস্ব কর্মকর্তা আছেন এখানে। রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা এখানে কারো দেয়া নেই, হয়তো আছেন এখানে দায়িত্ব সহকারী রাজস্ব কর্মকর্তা। এই হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার। এক একটা কমিশনারেটে এইভাবে আছেন। এখানে দেখেন কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ঢাকা সাউথ আছে, ঢাকা নর্থ আছে, ঢাকা ইস্ট আছে, ঢাকা ওয়েস্ট আছে। তাহলে ঢাকাকে 4 ভাগে ভাগ করে, নর্থ, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট 4 ভাগে ভাগ করে 4 জন কমিশনারের অধীনে এই কমিশনারেটে যুগ্ম কমিশন, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে এক একটা অফিস কার্যক্রম চলমান আছে। চিটাগাঙ্গে গিয়ে দেখেন একটা কমিশনারেট, রাজশাহীতে একটা, যশোরে একটা, রংপুরে একটা, কুমিল্লায় একটা, সিলেটে একটা, খুলনাতে একটা। তারপরে এখানে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, আমরা এটা একটু দেখি। কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, এখানে আমরা যদি অফিসারের তালিকাটা দেখি, এখানে আছেন একজন মহাপরিচালক, তার অধীনে আছেন অতিরিক্ত মহাপরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সহকারী পরিচালক। খেয়াল করে দেখেন, আমরা এখানে যে কর্তৃপক্ষ দেখেছিলাম মহাপরিচালক কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি। আবার আমরা অতিরিক্ত কমিশনারের পদমর্যাদা হচ্ছে অতিরিক্ত মহাপরিচালক, এখানে আমরা দেখেছি অতিরিক্ত মহাপরিচালক। এরপরে আমরা দেখেছি এখানে যুগ্ম কমিশনারের পদমর্যাদায় যুগ্ম পরিচালক বা পরিচালক, আমরা এখানে আছেন যুগ্ম পরিচালক। উপকমিশনারের পদমর্যাদায় উপপরিচালক। যখন উনি মহাপরিচালকের অধীনে একজন উপকমিশনার কাজ করবেন তখন উনি হবেন উপপরিচালক। আবার যখন উনি কমিশনারের অধীনে কাজ করবেন তখন উপকমিশনার বলবে ওনার। তো এই হচ্ছে কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি। এখানে আমরা কাস্টম আপিলের ইয়েটা দেখি। আপিল কর্তৃপক্ষতে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট আপিল কমিশনারেট, ভ্যাট আপিল কমিশনারেট, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট আপিল কমিশনারেট চিটাগাং, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট আপিল কমিশনারেট ঢাকা 1, ঢাকা 2। তাহলে এখানে আপিলে আমরা ওই যে কমিশনার আপিল দেখেছিলাম, কমিশনার আপিল মূল্য সংযোজন কর, এই জায়গাতে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট আপিল আমরা একটা দেখি চিটাগাংটা ওপেন হয় কিনা। এটা ওপেন হচ্ছে না, আমরা ঢাকা 2টা সম্ভবত আছে ওয়েবসাইট, যদি ওপেন হয়। এটা হচ্ছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট আপিল কমিশনারেট ঢাকা 2। এই কমিশনারেটে আমরা যদি অ্যাবাউট আছে গিয়ে অর্গানোগ্রামটা দেখি তাদের,
এখানে একজন কমিশনার আছেন, একজন ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন, রেভিনিউ অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার আছেন। তো এখানেও একজন কমিশনার দায়িত্বপ্রাপ্ত আছেন। জুরিডিকশনে আমরা যদি দেখি এখানে আর কেউ আছেন কিনা। একজন কমিশনারের অধীনে এখানে অন্যান্য কর্মকর্তারা আছেন। সাধারণত আপিলে কমিশনারই দায়িত্বপ্রাপ্ত থাকেন মূল দায়িত্বে। এখানে বাদ বাকি তারা অর্ডারটা কমিশনারের এন্ড থেকেই হয়। বাদ বাকি যারা আছেন তারা অন্যান্য দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করেন। এই হচ্ছে আপিল কর্তৃপক্ষ। এখানেও আপনার কমিশনার আছেন, প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার থাকতে পারেন, উপকমিশনার, সহকারী কমিশনার। আমরা ইন্টেলিজেন্স আমরা দেখেছিলাম যে ভ্যাট অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন অফিস, এটা আলাদা। নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, এটা মূল্য সংযোজন করের এই যে ভ্যাট গোয়েন্দা নামে তারা অভিহিত। এখানে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই অধিদপ্তরে একজন মহাপরিচালক আছেন, ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ মহাপরিচালক এই পরিদপ্তরে, অধিদপ্তরে। এখানে আমরা যদি দেখি কর্মকর্তাবৃন্দের তালিকায়, তাহলে এখানে একজন মহাপরিচালকের অধীনে যুগ্ম পরিচালক, উপপরিচালক, উপপরিচালক অনেকেই আছেন, উপপরিচালক, সহকারী পরিচালক, রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা পর্যন্ত পদমর্যাদা কর্মকর্তারা আছে। এই হচ্ছে মানে আলাদা আলাদা ভাবে দায়িত্ব। কমিশনারেটে কমিশনার আছেন, অ্যাপিল কমিশনারেটে কমিশনার আছেন এবং তার অধীনস্থ কর্মকর্তা বিন্দু আছেন। আবার যে কোনো অধিদপ্তর, পরিদপ্তর কিংবা একাডেমিতে মহাপরিচালক আছেন এবং মহাপরিচালকের অধীনস্থ কর্মকর্তারা আছেন। ক্লিয়ার কিনা ঢালি ভাই? আপনার যে এটা ছিল, কোয়েশন ছিল। হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার। তাহলে এই অনেকেই সবাই তো চিফ কমিশনারের কাছে রিপোর্টেবল না, এরা হলো না, চিফ কমিশনার এটা আইনে বলা আছে, আমরা চিফ কমিশনার হ্যাঁ। এখনো কোনো পদ দেখতে পাইনি। ও আচ্ছা আচ্ছা। এটা মনে করেন ডিফেন্সে যেমন বিভিন্ন র্যাঙ্ক হুম, আছে, সর্বোচ্চ পজিশন হচ্ছে ফিল্ড মার্শাল। ফিল্ড তো মার্শাল দেখা যায় ফিল্ড মার্শাল আমরা দেখিনি পাইনি। বাংলাদেশের ইয়েতে। এখন ওই রকমই এখনো এই র্যাঙ্কটা ক্রিয়েট করা আছে, কিন্তু এখনো আমরা এটা ইয়ে করছি না। আইনে মানে দেয়া আছে আর কি, এটার প্রভিশনটা দেয়া আছে। সেক্ষেত্রে কমিশনারের রিপোর্টেবল টু এনবিআর এর কার কাছে? বোর্ড, বোর্ডের জাতীয় কাছে। রাজস্ব বোর্ডে আমরা যদি দেখি, এখানে জাতীয় রাজস্ব বোর্ডে আমরা লিস্ট অফ অফিসার্স যদি যাই, তাহলে এখানে ভ্যাটে মেম্বাররা আছেন। এখানে ভ্যাটের মেম্বাররা মূলত কমিশনারদের বিভিন্নভাবে সহায়তা করেন তাদের দায়িত্ব অনুযায়ী। মেম্বার পলিসির দিক দিয়ে সাপোর্ট দেবেন, মেম্বার ভ্যাট অডিটের বিষয়গুলা দেখবেন। এভাবে মেম্বাররা দায়িত্ব সহায়তা করেন। এটা আলাদা নিয়োগ, বোর্ডের নিয়োগটা আলাদা নিয়োগ। মানে কর্মকর্তারাই বোর্ডে আসেন, কিন্তু বোর্ডে আসলে উনি বোর্ডের যে বোর্ডের যে অর্গানোগ্রাম আছে ওই অনুযায়ী পদায়ন হয়। আবার সিআইসি যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল,
সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলেও বিভিন্ন কর্মকর্তারা আছেন। এখানেও ডাইরেক্টর জেনারেল থেকে শুরু। না, আমার প্রশ্ন হলো স্যার, একজন কমিশনার রিপোর্ট তো করে একজনকে, যে তার বোর্ডের কাছে রিপোর্ট করবে। বোর্ডের কাছে সরাসরি। হ্যাঁ, বোর্ডের কাছে সরাসরি রিপোর্ট করবে এবং বোর্ডের ওই ভ্যাট উইংটা দেখার জন্য আলাদা ইয়ে আছে, যেমন অ্যাডমিন, কাস্টমস এন্ড ভ্যাট আছে আলাদা, আবার বোর্ডের অ্যাডমিন আছে একটা আলাদা, আবার ভ্যাটের বিভিন্ন উইং এর মেম্বাররা আছেন, তাদের কাছে রিপোর্ট করবে। মানে মূলত আপনি যদি মানে ক্ষমতার ধারাবাহিকতা যদি চিন্তা করেন, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অধীনে যে বোর্ডে মেম্বাররা আছেন, তার অধীনে চেয়ারম্যান এবং বোর্ড মেম্বারদের নিয়েই তো বোর্ড গঠিত। মানে এটা তো একটা বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড বলছি আমরা, চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়ে বোর্ড গঠিত। আর কমিশনাররা বোর্ডের কাছে রিপোর্ট করেন। এবং বোর্ডের কন্ট্রোলে, এখানে আইনে এভাবে বলা আছে, যাহা বোর্ড তদধীন এক বা একাধিক মূল্য সংযোজন কর দপ্তর এবং নিম্ন বর্ণিত মূসক কর্মকর্তার সমন্বয়ে গঠিত হবে। ঢালি ভাই, ক্লিয়ার কিনা বিষয়টা? হ্যাঁ, এখানে এই যে বোর্ড বলে রাজস্ব বোর্ড কিন্তু বলে না স্যার, তাহলে সেক্ষেত্রে বোর্ড বলতেই রাজস্ব বোর্ড বোঝাবে। এখানে মনে হয় আমরা সংজ্ঞায় গেলে পাবো, হয়তো বোর্ডের সংজ্ঞা আলাদা আচ্ছা ভাবে আচ্ছা। দেয়া আছে। হুম। বোর্ড বলতেই আমরা জাতীয় রাজস্ব বোর্ড বোঝাবো। এখন এখানে জাতীয়, আমরা যদি হিসাব করি এভাবে যে ভ্যাট ক্যাডারে, ভ্যাট এবং কাস্টমস ক্যাডারে যারা আছেন, তারা সর্বোচ্চ কমিশনার পর্যন্ত সর্বোচ্চ পদে যাবেন। পরবর্তীতে যদি বোর্ডে উনি নিয়োগপ্রাপ্ত হন, সদস্য হিসাবে যেতে পারবেন বোর্ডে নিয়োগপ্রাপ্ত হলে। এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন, আমরা জানি। এবং তার ওই চেয়ারম্যানের অধীনেই সদস্যদেরকে নিয়ে বোর্ড গঠিত। বোর্ড পুরো রাজস্বটা কন্ট্রোল করে। এখানে ভ্যাটের দায়িত্বে কিছু মেম্বাররা থাকেন, ইনকাম ট্যাক্সের দায়িত্বে কিছু মেম্বাররা থাকেন, কাস্টমসের দায়িত্বে কিছু মেম্বাররা থাকেন। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ, না না, এখন মোটামুটি ক্লিয়ার। আর আরেকটা জিনিস স্যার, যে আপনার মিনিমাম কি বিসিএস দিয়ে আসতে হয় কোন পদে প্রথম এইখানে সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু? ঊর্ধ্বতন শুরু। আচ্ছা, সহকারী তো এটা না, সরি, ঠিক। সহকারী কমিশনার থেকে শুরু। সহকারী রাজস্ব কর্মকর্তা আপনার অন্য নিয়োগ, পিএসসি তে আলাদা নিয়োগ, নন ক্যাডার আমরা বলি আর কি। নন ক্যাডার। সহকারী তার মানে কমিশনার থেকে শুরু। ইও থেকে শুরু। কোন জায়গায়, সরি আবার ইও নম্বর ইয়েতে না, সহকারী কমিশনার এবং হ্যাঁ, সহকারী পরিচালক। সহকারী কমিশনার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো এই হচ্ছে মূল্য সংযোজন কর্তৃপক্ষ। এটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। ভ্যাট সম্পর্কে ধারণা থাকতে হলে আমরা সাধারণত এই যে কমিশনারেট গুলা দেখলাম, এখানে আমরা যে কমিশনারেট গুলা দেখলাম, যেমন এখানে আমরা দেখেছি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা, এরকম বিভিন্ন কমিশনারের মাধ্যমে বিভিন্ন জুরিডিকশনে অনুযায়ী ভ্যাটের কার্যক্রম পরিচালনা হয়। আর আপিল কর্তৃপক্ষ আছেন আলাদা, আমরা আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারি। ওই জায়গায় লেখা থাকবে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট আপিল কমিশনারেট। আর আমরা শুধু ভ্যাট এর জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, আর কাস্টমস এক্সাইজ ভ্যাট ব্র্যাকেটে
আপিল কমিশনারেট, আপিল যে জায়গায় করতে হবে, আমরা যদি সংক্ষুব্ধ হই আমরা আপিলের বিষয়ে পড়ে আসব। আর বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরে মহাপরিচালকের অধীনে দায়িত্বপ্রাপ্ত লোকজন থাকে। এই হচ্ছে একটা বিষয়, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ট্রাইব্যুনালের কথা বলা নেই, শুধু কমিশনার আপিল পর্যন্ত আছে। ট্রাইব্যুনালটা কিন্তু আলাদা, সবসময় পৃথক। আমরা পরবর্তীতে দেখব যে আপিল রিভিশন কিংবা ট্রাইব্যুনালে এখানে যে বিষয়গুলো আছে, ট্রাইব্যুনালটা এখানে আলাদা, মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের মধ্যে নয় ট্রাইব্যুনাল। ইনকাম ট্যাক্সেও যেমন ট্রাইব্যুনালটা পৃথক সত্তা, পৃথক মানে ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষের মধ্যে নয়, একইভাবে ভ্যাটের ক্ষেত্রেও ট্রাইব্যুনালটা আলাদা। স্যার আপিল কি প্রত্যেক বিভাগীয় শহরে আছে না শুধু ঢাকায় সেন্ট্রালি একটা? এটা কিভাবে পরিচালিত হয়? আপিল কমিশনারের জুরিডিকশন অনুযায়ী হয়। আমরা যদি খেয়াল করে দেখি ইয়েতে আপনার পাবেন আপিল কমিশনারেট গুলো এখানে দেখাচ্ছে আপনাদের। একটু আগে এই পেজটা বের করেছিলাম। ফিল্ড অফিসেস ওপেন দেয়ার, এখানে ব্যাটে গিয়ে দেখেন ঢাকায় 4টা এলাকায় 4টা কমিশনারেট আছে, চারদিকে ভাগ করা। লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট আছে আলাদা, চিটাং, রাজশাহী, যশোর, রংপুর, কুমিল্লা, সিলেট, খুলনা আলাদা। চিটাঙ্গে কমিশনারেট আলাদা এখানে দেয়া আছে। ঢাকায় 2টা আপিলের আছে, ঢাকা 1 এবং ঢাকা 2। একটা খুলনায় দেখা যাচ্ছে। খুলনাতে আছে একটা। চিটাঙ্গেরটা কোথায়, আমরা একটু এই ইয়েতে দেখি, জুরিডিকশনে দেখেন ঢাকা 2 জুরিডিকশনে কি কি পড়েছে। এখানে জুরিডিকশন হচ্ছে ঢাকা ওয়েস্ট, ঢাকা নর্থ, রংপুর, এই জুরিডিকশন পড়েছে। আর যদি চিটাগাঙ্গে একটা আপিল কমিশনারেট আছে, চিটাগাঙ্গের আপিল কমিশনারেটের ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে না। আর ঢাকাতে 2টা আপিল কমিশনারেট আছে, খুলনাতে একটা আছে। এই মোটামুটি ভাগ করা আছে সবার, মানে জুরিডিকশন গুলা অন্যান্য জায়গার গুলা ঢাকার মধ্যে ভাগ করে দেয়া আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। মানে 4টা অফিস হলো, 4-5টা অফিস হলো সারা বাংলাদেশ কভার করে। হ্যাঁ, কভার করবে, মানে সব জায়গাতে যে আপনার থাকবে তা না। না সেটাই। হাইকোর্ট যেমন সেন্ট্রালি হুম। এরকম হুম। সব জায়গাতেই যে থাকবে তা না। ট্রাইব্যুনাল, ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুনাল যেমন ঢাকাতে বেঞ্চ আছে, চিটাগাঙ্গে বেঞ্চ আছে একটা, খুলনাতে আছে বেঞ্চ, কিন্তু অন্যান্য জায়গায় নেই, এইভাবে আর কি। আর কোনো কোয়েশন আছে কিনা? এটা একটা জরুরি বিষয়, কারণ আমরা ভ্যাট সম্পর্কে জানতে হলে আমরা তো ভ্যাট কর্তৃপক্ষ সম্পর্কে জানতে হবে। আমাদের সিলেবাসেও এই বিষয়টা একটা আছে যে ভ্যাট সিস্টেম ইন বাংলাদেশ,
কিভাবে ব্যাটটা পরিচালিত হচ্ছে এটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা এখানে এক একটা ব্যাট অফিসে কার অধীনে সর্বোচ্চ পদমর্যাদায় কে আছেন, তার অধীনে কারা আছেন, এই বিষয়গুলা তাদের পদমর্যাদাগুলা খেয়াল রাখা। তো আমরা ধারা ৭৯-তে যাচ্ছি এখন। স্যার এখানে যাওয়ার আগে একটা জাস্ট শেষ প্রশ্ন, সেটা হলো জি। এই যে অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত পরিচালক, অতিরিক্তদের ইয়েটা কি, রেসপন্সিবিলিটিটা কি হয়? মানে সাধারণত মানে অনেকগুলা সার্কেল থাকে, তো এগুলা দায়িত্বগুলা ভাগ করা থাকে এলাকা ভিত্তিক। মনে করেন উপকমিশনার কিংবা সহকারী কমিশনারদের আমরা যদি একটা কমিশনার, এটা আমরা ওয়েবসাইটে যাই তাহলে আপনি দেখতে পাবেন এই বিষয়টা ক্লিয়ার। মনে করেন এটা ঢাকা উত্তর, ঠিক আছে? ঢাকা উত্তরে এখানে আমরা যদি অধিক্ষেত্রে যাই, এখানে অধিক্ষেত্রে বলা নাই, আমরা তাহলে কর্মকর্তাদের, অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দেখেন এখানে কার কি দায়িত্ব বলা আছে। কমিশনারের অধীনে যে অতিরিক্ত কমিশনার আছেন, একজনই আছেন অতিরিক্ত কমিশনার, উনার দায়িত্বগুলা এখানে দেয়া আছে। যুগ্ম কমিশনার আছেন দুইজন, দুইজনের মধ্যে দায়িত্বটা বন্টন করে দেয়া আছে। আবার ডেপুটি কমিশনারদের মধ্যে দায়িত্বগুলা বন্টন করা আছে। ডেপুটি কমিশনার কে কোন জায়গার দায়িত্ব পালন করবেন এগুলো আলাদা করে বলা আছে। এটা হচ্ছে আপনার কোন কাজের জন্য কে দায়িত্বপ্রাপ্ত। আর আমরা যদি অফিসারের তালিকাও দেখি তাহলে দেখবেন ডেপুটি কমিশনার উনি গুলশান বিভাগের দায়িত্বে, বিভাগীয় কর্মকর্তা। আরেকজন কিশোরগঞ্জের দায়িত্বে ডেপুটি কমিশনার, একজন সদর দপ্তরে আছেন, একজন টঙ্গী বিভাগের দায়িত্বে, টঙ্গী বিভাগ বলতে ভ্যাটের টঙ্গী বিভাগ। ময়মনসিংহ নেত্রকোনার দায়িত্বে আছেন, গাজীপুর বিভাগের দায়িত্বে আছেন একজন ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার আছেন শেরপুর বিভাগের দায়িত্বে। রাজস্ব কর্মকর্তা এক একজন এক এক সার্কেলের দায়িত্বে আছেন রাজস্ব কর্মকর্তারা। আর ডেপুটি কমিশনাররা এক একটা বিভাগের দায়িত্বে আছেন। আর যুগ্ম কমিশনারদের মধ্যে এই যে ডেপুটি কমিশনাররা যে যে বিভাগে দায়িত্বে আছেন ওই বিভাগের দায়িত্বগুলা বন্টন করে দেয়া হয়। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ ক্লিয়ার, মানে রিপোর্টটা ওইভাবে করা হয় আর কি। করে যারা ডেপুটি কমিশনাররা রিপোর্ট করবেন কাকে, যুগ্ম কমিশনারকে। যুগ্ম কমিশনার দুইজন আছেন, একজনের অধীনে মনে করেন 4 জন ডেপুটি কমিশনার কাজ করছেন, তার ওই জুরিডিকশন এটার দায়িত্বে উনি, আরেকজনের অধীনে আরো 4 জন, এইভাবে। তাহলে আমরা ধারা ৭৯-তে যাই। মূসক কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য। বোর্ড এই আইনের অধীন মূসক কর্তৃপক্ষের নীতি নির্ধারণে দায়িত্ব পালন সহ অন্যান্য সকল দায়িত্ব সম্পাদন, কর্তব্য পালন এবং ক্ষমতা প্রয়োগ করবে। আচ্ছা, তাহলে বোর্ডকে ক্ষমতা দেয়া হয়েছে। বোর্ড এই আইনের অধীন মূসক কর্তৃপক্ষের নীতি নির্ধারণী দায়িত্ব পালন সহ, মানে মূসক কর্তৃপক্ষের নীতিটাও বোর্ড নির্ধারণ করবে এবং অন্যান্য সকল দায়িত্ব সম্পাদন, কর্তব্য পালন এবং ক্ষমতা প্রয়োগ করিবে। মূসক কর্মকর্তাগণ বোর্ডের নিয়ন্ত্রণ, তদারকি এবং তত্ত্বাবধানে থাকিয়া নিম্নবর্ণিত এক বা একাধিক দায়িত্ব সম্পাদন, কর্তব্য পালন, ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবেন, যথা ক কর আদায় এবং উহার হিসাব রক্ষণ সংক্রান্ত কার্যক্রম। খ এই আইন এবং উহার অধীন প্রণীত বিধি বিধানের প্রয়োগ ও প্রশাসনিক কার্যক্রম। এবং
গ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড কর্তৃক প্রদত্ত অন্য যে কোনো দায়িত্ব পালন বা কর্তব্য ও কার্যাবলী সম্পাদন। তাহলে আমরা এই বিষয়টা আগেই আলোচনা করে ফেলেছি, ঢালি ভাই যে কোয়েশনটা করেছিলেন এটার উপরে বেস করে, যে কার কন্ট্রোলে এখানে বোর্ডের মূলিয়ে ক্ষমতা নীতি নির্ধারণ থেকে শুরু করে সবকিছু, আর মূসক কর্মকর্তারা বোর্ডের নিয়ন্ত্রণে, তদারকি এবং তত্ত্বাবধানে থাকিয়া। তাহলে মূসক কর্মকর্তা কোনো ইন্ডিপেন্ডেন্ট না এখানে। আর মূসক কর্মকর্তা কারা, আমরা আগের ধারায় যাদেরকে দেখেছি তারা। তো বোর্ডের নিয়ন্ত্রণ, তদারকি এবং তত্ত্বাবধানে থাকিয়া এই কাজগুলা করবেন। এখানে যে অ্যাক্টিভিটিস গুলা বলা আছে এগুলা করবেন। ৩ মূসক কর্মকর্তাগণ বোর্ড কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা আরোপিত পরিসীমা ও শর্ত সাপেক্ষে এই আইন বা তদধীন প্রণীত বিধিবিধানের অধীন ক তাহাদের উপর ন্যস্ত যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন, ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবেন এবং কোন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তন কর্মকর্তাকে প্রদত্ত সকল দায়িত্ব কর্তব্য পালন, ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবেন। এবং খ কোন ঊর্ধ্বতন কর্মকর্তা তাহার অধস্তন যে কোনো কর্মকর্তাকে প্রদত্ত বা তাহার উপর অর্পিত সকল দায়িত্ব কর্তব্য পালন, ক্ষমতা প্রয়োগ এবং কার্যাবলী সম্পাদন করিতে পারিবেন। তো এই হচ্ছে মূসক কর্তৃপক্ষের দায়িত্ব কর্তব্য। মোট কথা এখানে সামারি যদি আমরা এইভাবে করি, যে সব কর্মকর্তারা আছেন তারা বোর্ডের নিয়ন্ত্রণ এবং তদারকিতে থেকে এই আইনের অধীনে দায়িত্ব পালন করবেন আইনে, এবং আরো যে বোর্ড কর্তৃক সাধারণ আদেশ, বিশেষ আদেশ যেগুলো আছে এগুলা মেনে দায়িত্ব পালন করবেন। ক্লিয়ার কিনা এটা? কোনো কোয়েশ্চেন আছে এই ধারায়? একটা কোশ্চেন আছে, অবশ্য এর সাথে রিলেভেন্ট হবে কিনা। এটা হলো কর আদায় এবং উহার হিসাব রক্ষণ সংক্রান্ত কার্যক্রম। এটা কিভাবে ওরা হিসাব রক্ষণ করে সেই পদ্ধতি তো আমরা নিশ্চয়ই শিখবো না আজকে, আমরা যে পরে শিখবো। রিটার্ন সাবমিট করি, রিটার্ন হ্যাঁ, সাবমিটের মাধ্যমে তারা ভ্যাটটা আদায়, আমরা রিটার্নের সাথে ভ্যাটটা দিয়ে থাকি এবং এটার একটা এলাকা ভিত্তিক তারা তাদের অধিক্ষেত্র অনুযায়ী যে হিসাবটা থাকে তাদের, এই হিসাব রক্ষণটা করবে। মানে একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ যেমন তার গ্রাহকদের টাকার হিসাব রাখে, কত ডিপোজিট আছে কিংবা কত লোন আছে, পাওনা আছে কত, ঠিক একইভাবে আপনার একটা সার্কেলে নিবন্ধিত যারা আছে ভ্যাট তারা কত টাকা ভ্যাট দিলেন, কত টাকা বকেয়া আছে, কত টাকা পাওনা আছে, এইসব হিসাব গুলা ওই কর্মকর্তারাই রাখবেন। ক্লিয়ার কিনা? এটা কি ম্যানুয়ালি রাখে স্যার, না আপনি আমরা তো সফটওয়্যার? ভ্যাট অনলাইন প্রজেক্টে এটা কম্পিউটারাইজড করা হয়েছে। ভ্যাট অনলাইন প্রজেক্টের মাধ্যমে এটা কম্পিউটারাইজড করা হয়েছে, তবে একটা হাইব্রিড প্রসেস মেনটেন করা হচ্ছে এখনো। এখনো মানে পুরোপুরি আমরা ডিজিটালাইজেশনে যেতে পারিনি হয়তো বা পুরোপুরি। কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়াল ইয়েটা আছে। আর ব্যাংকে যেসব চালানগুলি জমা হয়, ওই ব্যাংক কি আপনার ইয়াতে এনবিআর বা এই এটা কমিশনারের কাছে হিসাব দেয় কিনা কোনো? আচ্ছা, এটা হচ্ছে ট্রেজারি চালান আমরা বলছি। হ্যাঁ, ট্রেজারি চালান হচ্ছে, আমরা যদি ট্রেজারিটাকে একটা ব্যাংক হিসাবে চিন্তা করি, প্রত্যেকটা কমিশনারেট তার একটা কোড আছে, ট্রেজারি কোড। তাহলে ওই কোডটাকে যদি এক একটা অ্যাকাউন্ট হিসাব করি, আমরা অ্যাকাউন্ট হিসাবে চিন্তা করি, তাহলে আমরা যে ভ্যাটটা দেই, যে কমিশনারেটের অধীনে আমরা, তার যে কোডটা আছে, আমরা ইনকাম ট্যাক্সে যেমন যে সার্কেল আছে ওই সার্কেল অনুযায়ী কিংবা জোন অনুযায়ী আলাদা কোড আছে। তো ওই যে কোডটা দেয়া আছে তার জন্য নির্ধারিত ওই কোডের কোডেই তো আমরা টাকাটা জমা দেই। তাহলে এখানে হিসাবটা থেকে যায় যে ওই
কমিশনারেট কত টাকা আহ, মানে আদায় করলেন। হ্যাঁ, ওইটাই স্যার, আমার প্রশ্নটা ওইটাই। এটা কি বাংলাদেশ ধরেন যে কোটি দিক না কেন, আমরা যে টাকাটা চালানের মাধ্যমে দিচ্ছি, সেইটা কি বাংলাদেশ ব্যাংককে ওরা রিপোর্ট করে, ব্যাংক না এনবিআর করে? না, আমরা যে টাকা জমা দিচ্ছি আমরা তো নিজেরা রিপোর্ট করছি এটা সেটা ধরে করলাম, কিন্তু এনবিআর। ব্যাংকের কাজটা কি হয়, ব্যাংক কি করে? ব্যাংকের কোনো কাজ নাই, ব্যাংক তো ট্রেজারি এজেন্ট হিসাবে মানে হ্যাঁ, তারা ট্রেজারিতে টাকাটা পাঠিয়ে দেবে। মনে করেন সোনালী ব্যাংককে হ্যাঁ, আমরা ট্রেজারি চালান দিতে পারি। তো এই চালানের মাধ্যমে যে টাকাটা ব্যাংক রিসিভ করে এটা সরকারের তহবিলে জমা দেয়। ব্যাংক ব্যাংক কালেকশন করে সরকারের তহবিলে জমা দেয়। মনে করেন আমরা যে বিলগুলা জমা দেই, ফর এক্সাম্পল ইলেকট্রিসিটির বিল দিতে পারি আমরা, কিংবা ইউটিলিটি বিলগুলা যেগুলা দেই, এটা ব্যাংক একটা আলাদা কাগজেই রিসিভ করছে, ওই বিলের উপরেই সিল দিয়ে দিয়ে দিচ্ছে আমাদেরকে। আলাদা কোনো ডিপোজিট স্লিপ নেই এটার জন্য, আমরা কোনো ডিপোজিট স্লিপ ইউজ করি না। হুম, তো আহ, এই যে ব্যাংকে আমরা যে আহ, টাকাটা জমা দিলাম, দেওয়ার পরে আমরা যার ইনভয়েসের এগেনস্টে দিলাম, যে কর্তৃপক্ষ, তার কাছেই তো টাকাটা চলে যায়। ঠিক সেম আমরা ভ্যাটের যে টাকাটা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিচ্ছি, এই টাকাটা সরাসরি সরকারের কোষাগারে চলে যাচ্ছে এবং হিসাবটা ওই কোড অনুযায়ী থাকছে। যে অধিক্ষেত্র, ওই অধিক্ষেত্রের যে কোড আছে ওই কোড অনুযায়ী তাদের কত ডিপোজিট হয়েছে এটা থাকছে। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার। মানে আমরা যে টাকাটা দিচ্ছি ব্যাংককে, হ্যাঁ, ওরা ওই একটা তো কোডটা আপনার কোডের লেজার কোড, এগেনস্টে দিচ্ছি। হ্যাঁ, তারা লেজার কোড হিসেবে নেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওইটা একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আমরা কোড। আমরা ধরলাম একটা অ্যাকাউন্ট, ওই হ্যাঁ, অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেজারিতে জমা হলো। ট্রেজারি হচ্ছে সরকারের আদায়ের যে ব্যাংক, সরকার আদায় করে সব টাকা যে জায়গাতে থাকছে এখানে। তো এখানে কে কত আদায় করলেন, মনে করেন একটা কমিশনারেট, তার অ্যাকাউন্টে কত টাকা জমা হলো কোডে। এখন কোনো চেক পে অর্ডার পেলেও উনি কিন্তু ওই কোডের এগেনস্টে চালান করে জমা দিচ্ছেন উনি, মানে ট্রেজারিতে জমা দিচ্ছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে উনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, এটা একটা ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে ওই কোডের রিপোর্ট নিয়ে ট্রেজারি থেকে, ট্রেজারি অফিস থেকে। ট্রেজারি অফিস কিন্তু আলাদা আছে প্রত্যেকটা জায়গায়। তো এটা একটা হিসাব পাওয়া যাচ্ছে এক। আবার আমরা যে রিটার্ন সাবমিট করছি, রিটার্ন সাবমিটের সাথেও তো আমরা ভ্যাটের দিচ্ছি, চালানগুলা জমা দিচ্ছি, চালানের কপি জমা দিচ্ছি এর মাধ্যমে, এবং আমরা রিপোর্ট করছি এত টাকা আমরা জমা দিয়েছি। এটাও আবার একটা হিসাব হলো, দুইটার মধ্যে মেলানো হবে যে কত টাকা আমরা দিয়েছি এবং পেয়েছে কত টাকা। এই জিনিসগুলো ক্রস চেক করবে তারা এবং এটা হিসাব সংরক্ষণ করবে। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ, ক্লিয়ার স্যার। তার মানে যাই দেই না কেন আমরা, আহ, রাজস্ব হিসাবে যে টাকাই দেই না কেন, যে ফরম্যাটেই দেই না কেন আমরা, এটা সরাসরি গিয়ে ট্রেজারিতেই জমা হয়, মানে সরকারি কোষাগারেই জমা হয়। যে ফর্মেই আমরা দেই না কেন, এটা ব্যাংকে দিতে পারি। আগে আমরা সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে চালানে দিতাম, এখন অনলাইনে দেয়া যায়, কিংবা অন্যান্য ব্যাংকটাও অটোমেটেড চালান সিস্টেম করেছে। তো ওই চালান সিস্টেমের মাধ্যমে দিতে পারি চাইলে, আমরা দিলে এটা সরাসরি সরকারি কোষাগারেই জমা হচ্ছে। ধারা ৮০, মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা। বোর্ড স্বউদ্যোগে মূসক কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তিকৃত
যে কোনো কার্যধারা, নথিপত্র বা তৎকর্তৃক প্রদত্ত যে কোনো আদেশ বা সিদ্ধান্ত যথার্থতা যাচাইয়ের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে উহা তলব করিয়া পরীক্ষা নিরীক্ষা করত যুক্তিযুক্ত যে কোনো আদেশ প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে এইরূপ কোনো আদেশ দ্বারা কোনো ব্যক্তির জন্য এই আইনের অধীন নির্ধারিত কোনো অধিকার বা বাধ্যবাধকতা ক্ষুণ্ণ করা যাইবে না। তাহলে বোর্ডের হাতে আরেকটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে এই আইনের অধীনে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে, মূসক কর্মকর্তার আদেশ, সিদ্ধান্ত এগুলো সংশোধন করতে পারবে। তবে এক্ষেত্রে যাতে ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়, ব্যক্তির জন্য এই আইনের অধীনে নির্ধারিত অধিকার বা বাধ্যবাধকতা দুইটাই এখানে বলা আছে, ক্ষুণ্ণ করা যাবে না, মানে আইনের মধ্যে থেকেই এটা করতে হবে। এই। আর কোনো কোয়েশন আছে কিনা ধারা ৮০-তে? এখানে জাস্ট বোর্ডের একটা ক্ষমতার কথা বলা হয়েছে। আমরা এর আগে দেখেছি বোর্ড ক্ষমতা ভোগ করছেন, যেটা এখানে বোর্ড নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, কমিশনার কিংবা যাদের আমরা যেসব পদের লোকজন দেখলাম তাদেরকে নিয়ন্ত্রণ করছে। আর আমরা এখন দেখলাম যে বোর্ডের কাছে ওই ক্ষমতাটুকু আছে যে আদেশ বা সিদ্ধান্ত সংশোধন করতে পারে বোর্ড। আমরা ধারা ৮০ দেখলাম, মূসক কর্মকর্তাদের আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের যে ক্ষমতা আছে। ধারা ৮১-তে বলা আছে ক্ষমতা অর্পণ। ক্ষমতা অর্পণে বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে যে কোনো মূসক কর্মকর্তাকে তাহার নাম ও পদবি উল্লেখপূর্বক এই আইন বা তদধীন প্রণীত বিধিবিধানের অধীন কমিশনারের যে কোনো দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদনে ক্ষমতা অর্পণ করিতে পারিবেন। তাহলে এখানে বোর্ডকে আরেকটা ক্ষমতা দেয়া হয়েছে, গেজেট দ্বারা, প্রজ্ঞাপন দ্বারা ক্ষমতা অর্পণ করতে পারবে। ২, বোর্ডের ভিন্নতর নির্দেশ না থাকিলে কমিশনার বা মহাপরিচালক অধস্তন যে কোনো মূসক কর্মকর্তাকে তাহার এখতিয়ারাধীন এলাকায় তাহার যে কোনো ক্ষমতা প্রয়োগে কর্তৃত্ব প্রদান করিতে পারিবে। তাহলে কোনো ভিন্নতর নির্দেশনা না থাকলে এখানে কমিশনার বা মহাপরিচালককে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি তার অধস্তন মূসক কর্মকর্তাকে ওই কমিশনার বা মহাপরিচালকের এখতিয়ারাধীন এলাকায় যে কোনো ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব প্রদান করিতে পারিবেন। এটাও ক্ষমতা অর্পণের ধারা ৮১-তে বলা আছে। ধারা ৮২-তে বলা আছে মূসক কর্মকর্তাকে সহায়তা প্রদান। এখানে মূসক কর্মকর্তাকে এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন তাহাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসারের যে কোনো সদস্য এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, আবগারি, শুল্ক, আয়কর এবং মাদকদ্রব্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সকল সরকারি কর্মকর্তা সহ অন্য যে কোনো সরকারি কর্মকর্তা, ব্যাংক, বীমা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, ক্রেডিট রেটিং এজেন্সি ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সহায়তা প্রদানে বাধ্য থাকিবেন। তাহলে এখানে মূসক কর্মকর্তাদের, এখানে যাদের কথা বলা আছে তারা সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে, এই বিষয়টা বলা আছে মূসক কর্মকর্তাদের সহায়তা প্রদানের। ২, উপধারা ২-এ বলা আছে সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূসক কর্মকর্তা তাহাকে সহায়তা করিবার উদ্দেশ্যে উপধারা ১-এ উল্লিখিত কোন সদস্য
কর্তৃপক্ষ বা কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব, ব্যাংক অ্যাকাউন্ট হিসাব বিবরণী, দলিলাদি সহ অন্য যে কোনো তথ্য সরবরাহের অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সদস্য, কর্তৃপক্ষ বা কর্মকর্তা তলবকৃত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবেন। এই হচ্ছে মূসক কর্মকর্তাকে সহায়তা প্রদান। এখানে কোনো কোয়েশন আছে কিনা কারো? না স্যার, পরিষ্কার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ধারায় আমরা এখানে ধারা ৮৩-তে মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশি ক্ষমতা, এটা একটা বড় ক্ষমতা দেয়া হয়েছে। এই ধারাতে বলা আছে মূসক কমিশনার বা মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ যে কোনো মূসক কর্মকর্তা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্ধারিত পদ্ধতিতে নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। ক অর্থনৈতিক কার্যক্রমের স্থান, অঙ্গন, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদিতে প্রবেশ, তল্লাশি এবং ক্ষেত্রমত জব্দকরণ ও আটক। এবং খ অর্থনৈতিক কার্যক্রম পরিদর্শন ও উহার রেকর্ডপত্র, নথিপত্র, দলিলাদি ও হিসাব পরীক্ষাকরণ ও জব্দকরণ। এটা একটা ক্ষমতা দেয়া হয়েছে সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদা থেকে সিনিয়র যারা আছেন। তবে এখানে বলা আছে যে কমিশনার বা মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত হতে হবে তাকে এই কাজ করার জন্য। তল্লাশির যে বিষয়টা আছে উপধারা ২-এ বলা আছে উপধারা ১-এ উল্লিখিত স্থান কারো আবাসস্থল হইলে উক্ত কর্মকর্তাকে উক্ত স্থানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারীকে নির্ধারিত পদ্ধতিতে নোটিশ প্রদান করিতে হইবে এবং সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ে উক্ত রূপে প্রবেশ করা যাইবে না। এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যদি বাসস্থান হয়ে থাকে তাহলে রাতে প্রবেশ করা যাবে না, যেটা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বলা হয়েছে। আর আগে নোটিশ দিতে হবে আসার জন্য। উপধারা ৩-এ বলা আছে কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধির কোন বিধান লঙ্ঘন করিলে সহকারী কমিশনার বা সহকারী পরিচালক বা তদূর্ধ্ব পদমর্যাদার মূসক কর্মকর্তা উক্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য বা ফ্রিজ করিবার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নির্ধারিত পদ্ধতিতে নির্দেশ প্রদান করিতে পারিবেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের ক্ষমতাটা সহকারী কমিশনারকে দেয়া হয়েছে। মিনিমাম হলো সহকারী, মানে তার উপরেও করতে পারে।
জি, ঢালি ভাই কোয়েশন ছিল আপনার। ঢালি ভাই কোয়েশন ছিল আপনার। ঢালি ভাই বলেন বস, আমি বলছি ও, বস। ও আপনি বলছেন। কি ছিল না, কোয়েশনটা? বলতেছি যে বস মিনিমাম হলো সহকারী পর্যায় থেকে মানে ফ্রিজ করতে পারবে, তার মানে সর্বনিম্ন আর কি। হ্যাঁ, এখন আমরা তো অফিসারেরই সর্বনিম্ন পদ দেখেছি সহকারী কমিশনার। এখানে খেয়াল করে দেখেন এই বিষয়টা। আ তল্লাশির পাওয়ারটা দেয়া হয়েছে কিন্তু এখানে বলা আছে কমিশনার বা মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত। এই বিষয়টুকু দেখেন। ক্ষমতাপ্রাপ্ত যিনি তিনি তল্লাশি করতে পারবেন। আর ফ্রিজের ক্ষেত্রে কোনো ক্ষমতা আনতে হবে না। ব্যাংক অ্যাকাউন্ট সহকারী কমিশনার চাইলেই অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবেন। তো এইসব কিছু বিষয় আছে ভ্যাট আইনে, যে কারণে আইনটা আ ও আইনে দেখা যাচ্ছে অন্যান্য আইনের তুলনামূলকভাবে আমরা আয়করের আইনও তো অনেক বছর ধরে চলছে আমাদের দেশে। আ অনেক বছর কি আয়কর তো আর ব্রিটিশ পিরিয়ড থেকেই চলছে আইন। তো আ এই আ যে ভ্যাটের আইনে কিন্তু এখানে অনেক বেশি ক্ষমতা দেয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো যে ক্ষমতাটুকু দেয়া হয়েছে এই জায়গায়। এখানে দেখা যাচ্ছে যে সহকারী কমিশনার ব্যাংক অ্যাকাউন্ট ও পরিচালনযোগ্য করতে পারবে। এখানে কোনো এটা কিন্তু ৮৩ উপধারা ৩ সরাসরি কিন্তু এটা উপধারা। মানে এখানে কোনো কন্ডিশন নাই আগে। বউ প্রায়র অ্যাপ্রুভাল এর কিছু বলা নাই এখানে। সরাসরি এখানে এই ক্ষমতাটুকু দেওয়া হয়েছে এবং এটা আবার অন্য ধারার সাথেও কিছুটা সাংঘর্ষিক আছে এখানে এই ধারা। তো যাই হোক, আ উপধারা ৪ এ বলা আছে উপধারা ১ এ যাহা কিছুই থাকুক না কেন রাজস্ব কর্মকর্তার নিম্নে নহেন এমন কর্মকর্তা তাহার এখতিয়ারাধীন এলাকায় কোনো নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উৎপাদন স্থল বা সরবরাহ স্থল বা সেবা প্রদান স্থল বা ব্যবসা স্থল পরিদর্শন এবং মজুত পণ্য সেবা উপকরণ ও হিসাব পরীক্ষা করিতে পারিবেন। তাহলে দেখেন আপনার একে যাই থাকুক না কেন একটা বাদ দিয়ে দেওয়া হলো, রাজস্ব কর্মকর্তাকে পাওয়ার দিয়ে দেওয়া হলো এখানে। তাহলে রাজস্ব কর্মকর্তা সবই করতে পারবেন, শুধু ঘরবাড়ি আ তে যেতে পারবেন না। মোট কথা এখানে তো সবকিছুই আছে। উৎপাদন স্থল, সরবরাহ স্থল, সেবা স্থল, ব্যবসা স্থল, পরিদর্শন, মজুত পণ্য, সেবা, উপকরণ, হিসাব পরীক্ষা। তো এখানে উপধারা ১ এ যা আছে শুধু জব্দকরণ, আটকের বিষয়টা এখানে নেই। কিন্তু পরিদর্শন করতে পারবেন এখানে। রাজস্ব কর্মকর্তা আরও যিনি রেভিনিউ অফিসার আমরা বলছি, তিনি পরিদর্শন করতে পারবেন এখানে। তো তার মানে দেখা গেল যে রাজস্ব কর্মকর্তাকেও এম্পাওয়ার করা হলো এবং এই জায়গাতে খেয়াল করে দেখেন কমিশনার বা মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত এই শব্দটুকু বলা। মানে রাজস্ব কর্মকর্তা তার এলাকায় যেকোনো জায়গায় উনি যেতে পারবেন, পরিদর্শন করতে পারবেন, হিসাব নিকাশ সবকিছু ইয়ে করতে পারবেন। তো এটা করতে হবে রাজস্ব কর্মকর্তাকে, না হলে রাজস্ব কর্মকর্তা সঠিকভাবে রাজস্ব কালেকশন করতে পারবেন না। আটক জব্দকরণের ক্ষেত্রে কমিশনারের পারমিশন লাগবে, এটা একটা বিষয়। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের যে বিষয়টা আছে এখানে, যে যদিও এটা একটা বড় কার্যক্রম, এই কার্যক্রমটা কম্পারেটিভলি আরেকটু আহ উচ্চ পদমর্যাদার, ঊর্ধ্বতন পদমর্যাদার কেউ ক্ষমতাপ্রাপ্ত হলে ভালো ছিল। তো এখানে এই হচ্ছে ধারা ৮৩। কোনো কোয়েশন আছে ৮৩-তে? নাহলে আমরা পরবর্তী ধারায় যাচ্ছি। পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি। আ ৮৪ উপধারা ১, যদি কোন ব্যক্তি এই আইন বা তদঅধীন প্রণীত বিধান লঙ্ঘন করিয়া কোন পণ্য সরবরাহ করেন বা কোন সেবা প্রদান করেন, তাহা হইলে উক্ত পণ্য বা সেবা প্রদানের সহিত সংশ্লিষ্ট পণ্য, দলিলাদি ও যানবাহন কমিশনার বা মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা
নির্ধারিত পদ্ধতিতে আটক, জব্দ ও নিষ্পত্তি করিতে পারিবেন। উপধারা ২ কোন কার্যধারা নিষ্পন্নাধীন থাকা অবস্থায় উপধারা ১ এর অধীন জব্দকৃত পণ্য কমিশনার উহার মালিক বা প্রতিনিধির অনুকূলে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন ছাড় প্রদান করিতে পারিবেন। তো এখানে জব্দের বিষয়ে বলা আছে, আইন লঙ্ঘন হলে, বিধিবিধান লঙ্ঘন হলে জব্দ করতে পারবেন এবং ছাড়ও প্রদান করার বিষয়টা এখানে বলা আছে। এগুলো আমরা ভ্যাট এফএকিউতেও আলোচনা করেছিলাম। ধারা 85 ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে জরিমানা আরোপ। এখানে জরিমানার বিষয়টুকু বলা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা। নিম্নবর্ণিত সারণীর কলাম 2 এ বর্ণিত ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে ধারা 86 আমরা পড়ে পাবো উল্লেখিত মূসক কর্মকর্তা কলাম 3 এ বর্ণিত জরিমানা আরোপ করিতে পারিবেন। আচ্ছা, তো এখানে ব্যর্থতা বা অনিয়ম বলা আছে এবং জরিমানার পরিমাণ বলা আছে। এটা একটা ক্লিয়ার লিস্ট এখানে বলা আছে, ক থেকে নিয় পর্যন্ত কি কি আছে দেখেন। নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম। আপনি যদি সময়সীমার মধ্যে আবেদন না করেন তাহলে 10,000 টাকা জরিমানা হবে। নিবন্ধন বা টার্নওভার কোড সনদপত্র যথাস্থানে প্রদর্শন না করিবার ব্যর্থতা বা অনিয়ম। যদি যেটা প্রদর্শনের যে আইনি বাধ্যবাধকতা আছে এটা যদি আপনি পরিপালন না করেন তাহলে 10,000 টাকা জরিমানা করতে পারবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত তথ্যের পরিবর্তন সম্পর্কে কমিশনারকে অবহিত না করিবার ব্যর্থতা বা অনিয়ম। অর্থনৈতিক কার্যক্রমের কোন তথ্য পরিবর্তন হলে আপনি এটা জানাতে হবে, যদি না জানান তাহলে 10,000 টাকা জরিমানা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তির বাতিলের আবেদন না করিবার অনিয়ম বা ব্যর্থতা, এখানেও 10,000 টাকা জরিমানা। ধারা 9 এর 5 এর বিধান পরিপালন না করিবার ব্যর্থতা বা অনিয়ম। ধারা 9 এর 5 আমরা যদি দেখি একটু, আমরা পড়ে এসেছি ধারা 9 এর 5 আগে। এখানে মূসক নিবন্ধন বাতিলের ক্ষেত্রে 5 এ এসে বলা ছিল কোন নিবন্ধিত ব্যক্তি মূসক নিবন্ধন বাতিলের পর যদি দেখা যায় যে তালিকাভুক্তিযোগ্য, তাহা হইলে আবেদনের ভিত্তিতে বা স্ব-উদ্যোগে তাহাকে টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্ত করিতে পারিবে। তো তার মানে যদি নিবন্ধনটা বাতিল হয় তাহলে তালিকাভুক্ত হতে হবে, এটাই বলা আছে ধারা 9 এর 5 এ। নির্ধারিত তারিখের মধ্যে মূসক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতা বা অনিয়ম, এটা আগে 10,000 টাকা জরিমানা ছিল, এটা বিগত 2022 এর অর্থ আইন দ্বারা 5,000 টাকা করা হয়েছে জরিমানাটুকু। দাখিলপত্রে উৎপাদ করের কোন পরিমাণ অন্তর্ভুক্ত না করিবার ব্যর্থতা বা অনিয়ম। অনুল্লেখিত উৎপাদ কর যেটা আমরা কালেক্ট করেছি ভ্যাটটা, এটা যদি আমরা না লিখি তাহলে ওই পরিমাণ করের অনন্য অর্ধেক এবং অনূর্ধ্ব সম পরিমাণ, মানে যা দেয়নি তার অর্ধেক জরিমানাই হবে, কিংবা সর্বোচ্চ সম যা দিয়েছে আরো এতটুকু জরিমানা হবে, মানে 50% থেকে 100% পর্যন্ত আমরা যে পরিমাণ ভ্যাট দেখাইনি সেটা জরিমানা হিসাবে অ্যাড হবে, ভ্যাটটাও আসবে, জরিমানাও আসবে। জ দাখিলপত্রে প্রাপ্য উপকরণ করের রেয়াত অধিগ্রহণ করিবার অনিয়ম। যদি অধিগ্রহণ করে থাকি আমরা উপকরণ কর রেয়াত, তাহলে সেক্ষেত্রে অনিয়মিতভাবে গৃহীত উপকরণ করের অনন্য অর্ধেক বা অনূর্ধ্ব সম পরিমাণ। বেশি রেয়াত নিলে যা নিয়েছি ওই রেয়াতের 50% কিংবা পুরো 50% থেকে 100% পর্যন্ত জরিমানাও হতে পারে। দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ বৃদ্ধি করিবার বা বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হ্রাস করিবার অনিয়ম, এটাও একইভাবে অনন্য অর্ধেক বা সমপরিমাণ।
কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট বা উৎসে কর কর্তন সনদপত্র প্রদান না করিবার ব্যর্থতার নিয়ম, যদি এগুলা না করা হয় তাহলে 10,000 টাকা জরিমানা হবে। রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ না করিবার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে 10,000 টাকা জরিমানা। নির্ধারিত জামানত প্রদান না করিবার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে 10,000 টাকা জরিমানা। আরোপিত কর নিরূপণ ও পরিশোধ ইচ্ছাকৃতভাবে পরিহার বা পরিহারের চেষ্টা করিবার অনিয়ম, এক্ষেত্রে পরিহারকৃত করের অনূন্য অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ জরিমানা হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপকরণ উৎপাদ সহ দাখিল না করিবার ব্যর্থতার অনিয়ম, এক্ষেত্রে 10,000 টাকা জরিমানা হবে। অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা 51, 53, 54, 64, 107 তে উল্লেখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়ম, যে ক্ষেত্রে অব্যাহতি আছে সেক্ষেত্রে এই সংশ্লিষ্ট যে ধারাগুলা বলা আছে এই ধারাগুলা বিধান পরিপালন না করলে অনিয়ম হিসাবে 1,00,000 টাকা জরিমানা আরোপ হতে পারে। এখানে মূসক কর্মকর্তা ধারা 86-তে উল্লেখিত যে কর্মকর্তা বলা আছে জরিমানা আরোপ করিতে পারিবেন, মানে এটা আরোপ করিতে পারিবেন, আরোপ করিবেন এই বিষয়টা বলা নেই, আরোপ করিতে পারিবেন এইসব ব্যর্থতা বা অনিয়মের জন্য। এটাই মেইন লিস্ট আমাদের যে জরিমানার যে লিস্ট আর কি আছে এখানে ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে জরিমানা। এখানে আরো কিছু বিষয় বলা আছে, আমরা দেখি। 1 ক ধারা ধারা 49-এর বিধান অনুযায়ী উৎসে মূল্য সংযোজন কর কর্তন এবং জমা প্রদানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী উক্ত ধারার অধীন উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও জমা প্রদানে ব্যর্থ হইলে ও ধারা 127 অনুযায়ী আরোপিত সুদসহ উক্ত মূল্য সংযোজন কর তাহার নিকট হইতে এইরূপে আদায় করা হইবে যেন তিনি উক্ত ধারার অধীনে একজন পণ্য বা সেবা সরবরাহকারী। তার মানে এখানে উৎসে মূল্য সংযোজন কর কর্তন এবং জমা প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ, না হলে আবার এটা আদায় করা হবে আপনার কাছ থেকে যদি আপনি কর্তন না করে থাকেন। দফা ও এর বিধানাবলী ক্ষুণ্ণ না করিয়া উৎসে কর্তৃত মূল্য সংযোজন কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তনকারী ব্যক্তি কর্তৃক মূল্য সংযোজন কর জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট কমিশনার অনধিক 25,000 টাকা ব্যক্তিগত জরিমানা করিতে পারিবে। তাহলে এখানে যদি কর্তন করে আপনি টাকা জমা দিলেন না, তাহলে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন জমা দেয়ায় তিনি এবং ওই প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা যিনি, তারা ব্যক্তিগতভাবে 25,000 টাকা জরিমানা, মানে তাদেরকে জরিমানা করা হতে পারে। তার মানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত যদি কেউ থাকেন, উৎসে মূসক কর্তনের কাজে নিয়োজিত থাকেন এবং এটা সরকারি কোষাগারে জমা দানের দায়িত্বপ্রাপ্ত থাকেন, আপনি যদি এটা সঠিক সময়ে পালন না করেন সেক্ষেত্রে 25,000 টাকা ব্যক্তিগত জরিমানা হতে পারে। এটা একটা ধারা এখানে বলা আছে। এইটুকু আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা? আমরা আলোচনা করছি ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে জরিমানা। এই চারটা আমাদের খেয়াল রাখতে হবে। বারবার আমরা যখন দেখলে এই বিষয়গুলা আত্মস্থ হয়ে যাবে, কিংবা এখানে লেখা আছে আমরা জানি কোন ধারায় দেয়া আছে, আমরা এখানে
85 ধারায় জরিমানার বিষয়গুলো বলা আছে ক্লিয়ারলি। আর আমরা উপধারা 2 দেখি। উপধারা 2 এ বলা আছে অপরাধ বা উপধারা 1 এ উল্লিখিত ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকি ব্যতীত যদি কোনো ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধিবিধানের বিধিমালার বিধান অনুযায়ী করণীয় কোনো কিছু করিতে ব্যর্থ হন বা নিষিদ্ধ কিছু করেন, তাহা হইলে ধারা 86 তে উল্লিখিত মূসক কর্মকর্তা উক্ত ব্যক্তিকে উক্ত ব্যর্থতা বা কর্মকাণ্ডের গুরুত্ব ও পৌনঃপুনিকতা ভেদে নির্ধারিত পদ্ধতিতে ও পরিমাণে জরিমানা আরোপ করিতে পারিবেন। 2 ক কোন ব্যক্তি ভুলবশত বা ভুল ব্যাখ্যার কারণে কর পরিশোধ না করিলে বা কর অনাদায়ী থাকিলে বা কর ফেরত গ্রহণ করিলে বা অধিক রেয়াত গ্রহণ করিলে বা যথাযথভাবে হ্রাসকারী বা বৃদ্ধিকারী সমন্বয় না করিলে এবং পরবর্তীতে আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিরূপিত চূড়ান্ত কর সুদসহ পরিশোধ করিলে উক্ত ক্ষেত্রে তাহার উপর কোনো জরিমানা আরোপ করা যাইবে না। ভুলে যদি হয়ে যায় তাহলে জরিমানা করা যাইবে না। তবে এটা শুধুমাত্র ওই ক্যালকুলেশনের ভুল। এমন না যে আমি ভুলে রিটার্ন সাবমিট করিনি, জরিমানা হবে না। রিটার্ন সাবমিট না করলেই জরিমানা হবে। আর বাদ বাকি যে বিষয়গুলা বলা আছে ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে কোনো জরিমানা আরোপ করা যাবে না। 3 কোন ঘটনায় অপরাধ ও ব্যর্থতা বা অনিয়মের উপাদান থাকিলে অপরাধের জন্য ফৌজদারি মামলা এবং ব্যর্থতা বা অনিয়মের জন্য কার্যধারা গ্রহণে এই আইনের কোনো কিছুই ধারা 86 তে উল্লিখিত মূসক কর্মকর্তাকে বাধাগ্রস্ত করিবে না। মানে এই আইনটা ফৌজদারি মামলা কিংবা অন্যান্য আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণেও বাধা দেবে না। ফৌজদারি মামলা করা যাবে। উপধারা 4 ধারা 86 তে উল্লিখিত প্রত্যেক মূসক কর্মকর্তা এই ধারার অধীনে জরিমানা আরোপের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপধারা 1 এর সারণী 1 নং কলামের ক্রমিক নং চ এর ক্ষেত্র ব্যতীত নোটিশের মাধ্যমে শুনানির সুযোগ প্রদান করবেন। তাহলে একটা শুনানির সুযোগ প্রদান করতে হবে। শুধুমাত্র চ এর ক্ষেত্রে শুনানির সুযোগ প্রদান করতে হবে না, সেটা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে মূসক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতার জন্য। এটার জন্য হিয়ারিং লাগবে না, 5,000 টাকা জরিমানা অটোমেটিক হয়ে যাবে। বাদ বাকি সবকিছুর জন্যই আপনাকে নোটিশ দিতে দেয়া হবে। মূসক কর্মকর্তা নোটিশ প্রদান করবেন, যিনি কর প্রদানকারী ব্যক্তি তাকে, এবং একটা সময় দেবেন শুনানির জন্য। 4 ক কোন প্রতিষ্ঠানের কোন সরবরাহ না থাকিবার কারণে উক্ত প্রতিষ্ঠান যদি সাময়িকভাবে বন্ধ হইয়া যায় এবং প্রতি কর মেয়াদান্তে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হয় এবং নির্দিষ্ট সময় পর পুনরায় উক্ত প্রতিষ্ঠান চালু হয়, সেই ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ এবং পুনরায় চালু হইবার মধ্যবর্তী কর মেয়াদ বা কর মেয়াদ সমূহের দাখিলপত্র পেশের ব্যর্থতার জন্য উপধারা 1 এর সারণী 1 নং কলামের ক্রমিক নং চ এ উল্লিখিত জরিমানা আরোপ করা যাইবে না। এই বিষয়টা নতুন সন্নিবেশিত হয়েছে 2022 সালে। দেখা যাচ্ছে যে কোন এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে রিটার্ন সাবমিশনের বাধ্যবাধকতার কারণে 5,000 টাকা পর্যন্ত জরিমানা হচ্ছে। এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা করা যাবে না। 5 মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার কর, সুদ ও অর্থদণ্ডকে অতিরিক্ত হিসাবে জরিমানা প্রদেয় হবে। মানে এগুলা আলাদা, মোট কথা এখানে মূসক আলাদা, সম্পূরক শুল্ক আলাদা, টার্নওভার কর আলাদা, সুদ ও অর্থদণ্ডটাও আলাদা। এটা ইনক্লুডেড না, মানে সুদ ও অর্থদণ্ড এগুলার অতিরিক্ত হিসাবে জরিমানা প্রদেয় হবে। এই হচ্ছে ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে জরিমানা আরোপ। এখন এখানে আমরা ধারা 86 তে উল্লেখিত মূসক কর্মকর্তার কথা দেখেছি। আমরা ধারা 86 টা দেখবো এখন একটু। ধারা 86 তে মূসক কর্মকর্তাদের ন্যায় নির্ণয়ার্থ কার্যধারা গ্রহণে
আর্থিক সীমার কথা বলা আছে। এখানে আহ উপধারা একে বলা আছে ধারা ৮৬ এর এই আইন বা তদধীন প্রণীত কোনো বিধির উদ্দেশ্য পূরণকল্পে বা কর আরোপ ও আদায়ের লক্ষ্যে ক আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাগণ কাস্টমস আইনের অধীনে কার্যধারা গ্রহণ করিবেন এবং খ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে মূসক কর্মকর্তাগণ এই আইনের অধীন নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত আর্থিক ক্ষমতা সাপেক্ষে কার্যধারা গ্রহণ করিবেন। আমরা জানি যে কাস্টমস আইন অনুযায়ী এই মূসক আইনও কিছুটা পরিচালিত হয়। কোনো কোনো ক্ষেত্রে মূসক আইনে বলা আছে যে কাস্টমস আইনে যেভাবে বলা আছে এইভাবেই আহ আহ, এই মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইনে হয়েছে বলে গণ্য হবে, এইটা বলা আছে। আর অন্যান্য ক্ষেত্রে ওইসব বিষয়ের ক্ষেত্রে বাকি বিষয়ে এখানে একটা ক্ষমতা দেয়া আছে। কমিশনারের ক্ষমতা হচ্ছে ৪০ লক্ষ টাকার অধিক যদি হয় পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ৪০ লাখ টাকার উপরে হলে কমিশনার। অতিরিক্ত কমিশনার হচ্ছেন ৪০ লাখ টাকা পর্যন্ত। যুগ্ম কমিশনার ৩০ লাখ, উপকমিশনার ২০ লক্ষ, সহকারী কমিশনার ১০ লাখ আর রাজস্ব কর্তার ক্ষমতার সীমা হচ্ছে মাত্র ৪ লক্ষ টাকা। তবে শর্ত থাকে যে যে সকল কার্যধারা বিষয়বস্তুর সহিত কোনো আর্থিক সংশ্লেষ নাই বা অনিয়ম সংক্রান্ত সেই সকল কার্যধারা সহকারী কমিশনারের নিম্নে নহে এমন কোন কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করিতে হইবে। তার মানে যেখানে কোনো নেই আমাদের এই কোনো পণ্য মূল্য কিংবা করযোগ্য সেবার মূল্য অ্যাসেসমেন্ট করা নেই কিছু, শুধুমাত্র অনিয়মের বিষয় আছে, সেক্ষেত্রে সহকারী কমিশনার এখানে সহকারী কমিশনার থেকে ঊর্ধ্বতন যারা আছেন তারা এই নিষ্পত্তি করবেন। ব্যাখ্যা এই টেবিলে বর্ণিত পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য নির্ধারণের ক্ষেত্রে আটককৃত পণ্য বা সেবা বহনকারী যানবাহনের মূল্য অন্তর্ভুক্ত হইবে না। যদি কোনো যানবাহন আটক হয় তাহলে ওই যানবাহনের মূল্য অন্তর্ভুক্ত হইবে না, শুধুমাত্র পণ্য বা সেবার মূল্য অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক মূসক কর্মকর্তা এই ধারার অধীন গৃহীত প্রত্যেক কার্যধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশের মাধ্যমে শুনানির সুযোগ প্রদান করিবেন। তাহলে শুনানির সুযোগ অবশ্যই প্রদান করতে হবে। ৩ যদি কোনো ব্যক্তি তৎকর্তৃক ব্যর্থতা অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে সংক্ষিপ্ত ন্যায় নির্ণয়ের আবেদন করেন তবে সেক্ষেত্রে ন্যায় নির্ণয়নকারী কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ জারি এ শুনানি গ্রহণ ব্যতি রেখে উক্ত ক্ষেত্রে ন্যায় নির্ণয়ন কার্যক্রম সম্পন্ন করিতে পারিবেন যদি ব্যক্তি আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে ন্যায় নির্ণয়নকারী কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ জারি ও শুনানি গ্রহণ ব্যতি রেখে মানে এগুলা ছাড়াই উক্ত ক্ষেত্রে ন্যায় নির্ণয়ন কার্যক্রম সম্পন্ন করিতে পারবে। এটা অ্যাড হয়েছে ২০২০ সালে ধারা ৩টি। এই হচ্ছে ধারা ৮৬। আমরা আগে একবার আলোচনা করেছিলাম ধারা ৮৬-তে কে আর্থিক সীমাগুলা কার কত দেয়া আছে। ধারা ৮৭ হচ্ছে সমন প্রেরণ। রাজস্ব কর্মকর্তা নিম্নে নহেন এমন কোন মূসক কর্মকর্তা এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন ব্যবস্থা গ্রহণের প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদান ও দলিলাদি উপস্থাপনের জন্য সমন প্রেরণ করিতে পারিবেন। এটা কোর্টের ক্ষমতার মতো একটা ক্ষমতা দেয়া হয়েছে। রাজস্ব কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখানে সমন জারির ক্ষমতা দেয়া হয়েছে কোনো সাক্ষ্য প্রমাণের জন্য কিংবা দলিল উপস্থাপনের জন্য। ২ উপধারা ১-এর অধীন সমন্বিত যে কোনো ব্যক্তি উক্ত কর্মকর্তার নির্দেশ অনুযায়ী সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হইতে বাধ্য থাকিবেন। তবে শর্ত থাকে যে দেওয়ানি কার্যবিধির ধারা ১৩২ ও ধারা ১৩৩ অধীনে সশরীরে উপস্থিত হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য সমন প্রেরণ করা যাইবে না, বা যাদেরকে সমন করা যায় না দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তাদেরকে সমন দেওয়া যাবে না, বাদ বাকি সবাইকে সমন দিতে পারবেন রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তো দেখা যাচ্ছে যে রাজস্ব কর্মকর্তা এই জায়গায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ভোগ করে থাকছেন সমনের ক্ষেত্রে, কিংবা আদালতের ক্ষমতাটা ভোগ করে থাকছেন একজন রাজস্ব কর্মকর্তা। এই জায়গাতে এই ক্ষমতাটুকু আইনে বলা আছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে। সমন প্রেরণের সমন প্রেরণের ক্ষমতাটুকু যদি রাজস্ব কর্মকর্তা কোনো প্রায়র অ্যাপ্রুভালের বিষয়ে থাকতো, কিংবা একটু সিনিয়র কর্মকর্তাদের দেয়া থাকতো, সম পদমর্যাদার যারা জুডিশিয়ারিতে কার্যক্রম গ্রহণ করে থাকেন, তাহলে হয়তো বা এখানে কিছুটা ব্যালেন্স হতো পাওয়ারের। অষ্টাশি, কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্ব ক্ষমতা। এই আইন বা তদধীন প্রণীত বিধিমালা প্রয়োগ ও কার্যকর করণার্থ কাস্টমস কর্মকর্তাগণের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে। তাহলে এখানে কাস্টমস কর্মকর্তাদেরও কিছু দায়িত্ব আছে। করযোগ্য আমদানির উপর আরোপিত মূসক ও আগাম কর আদায়। আমরা আগে দেখেছি যে মূসক আদায় এবং আগাম কর আদায় করা হয় অ্যাডভান্স ট্যাক্স, যেটা এটি, এবং সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক আদায়। আমরা জানি আমদানির ক্ষেত্রে অনেকগুলা ডিউটি নেওয়া হয় এবং ট্যাক্স নেওয়া হয়। তো এখানে মূসক, আগাম কর এবং সম্পূরক শুল্ক আমাদের এই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের অধীনে আসে, এবং কাস্টমস কর্মকর্তারা দের দায়িত্ব হচ্ছে এটা আদায় করতে হবে। আদায় করার দায়িত্বটুকু কাস্টমস কর্মকর্তাদের দেয়া হয়েছে। আমদানি পণ্যের উপর আমদানি শুল্ক আরোপের ক্ষেত্রে কাস্টমস আইন দ্বারা কাস্টমস কর্মকর্তাগণ যেরূপ ক্ষমতাপ্রাপ্ত হন, সেইরূপ ক্ষমতা এই আইনের অধীন আমদানি পণ্যের উপর মূসক, সম্পূরক শুল্ক এবং আগাম কর আরোপের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে। তাহলে কাস্টমস আইনে যেভাবে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, ঠিক একইভাবে এখানেও ক্ষমতা পাবেন, এটাই বলা আছে কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্বের ক্ষেত্রে। 88, 89, গোপনীয়তা। তথ্য অধিকার আইন 2009 এর বিধান সাপেক্ষে এই আইন প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে কোন করদাতার নিকট হইতে প্রাপ্ত সকল তথ্য ও দলিলাদি গোপনীয় গণ্য হইবে। এখানে তথ্য অধিকার আইনের বিধান সাপেক্ষে বলা আছে। যদি তথ্য অধিকার আইন অনুযায়ী কেউ কেউ প্রাপ্য হয়ে থাকেন তথ্য, তাহলে তাকে দিতে হবে, এছাড়া সবই গোপনীয় রাখতে হবে। এখানে গোপনীয়তার বিধানটা 79 ধারায় 89 ধারায় সন্নিবেশিত করা হয়েছে। 89 ক নামে একটি ধারা আছে। এই ধারায় বলা আছে মূল্য সংযোজন কর আইনের ক্ষেত্রে অন্যান্য আইনের প্রয়োগ। এখানে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কাস্টমস আইন বা এক্সাইজ এন্ড সল্ট অ্যাক্ট 1944 এবং উহার অধীন প্রণীত বিধিমালার যে কোনো বিধান প্রয়োজনীয় পরিবর্তন সহকারে এই আইনের প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হইবে বলিয়া ঘোষণা করিতে পারিবে। তাহলে সরকার এখানে কাস্টমস আইন বা এক্সাইজ এন্ড সল্ট অ্যাক্ট 1944 যেটা ছিল, যেটা এখনো আছে বলবৎ, এবং উহার অধীন প্রণীত বিধিমালার যে কোনো বিধান প্রয়োজনীয় পরিবর্তন সহকারে এখানে এই আইনে প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য বলিয়া ঘোষণা করিতে পারিবে। মানে এটার সাথে আরো এডিশন হিসাবে, যেমন 89 ধারার সাথে 89 ক সংযুক্ত সন্নিবেশিত করা হয়েছে, একইভাবে সরকার চাইলে অন্যান্য যে আইন আছে, কাস্টমস আইন বা এক্সাইজ এন্ড সল্ট অ্যাক্ট 1944, এর অধীনে যেসব বিধিমালা আছে, যে কোনো বিধিমালা এখানে বলতে পারে যে ভ্যাট আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এরকম বলতে পারে। তো এই হচ্ছে ধারা 89 ক। এই ধারাগুলার মাধ্যমে হচ্ছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের আলোচনা। কোনো কোয়েশন আছে কিনা এটুকু আলোচনায়? কোনো কোয়েশন আছে কিনা? না বস, রেট গুলো খালি মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে আর কি। রেট আসলে মুখস্থ করার কিছু নাই, এখানে আমরা বারবার দেখা এবং কোন ধারায় আছে এটা থাকলেই হলে। আর রেটের ক্ষেত্রে যদি মুখস্থের যে বিষয়টা বললেন, এখানে সবই মানে আপনার ইয়ে ওই যাই নেন 10,000, মানে
সবই 10,000, শুধু রিটার্ন সাবমিট না করলে 5,000। বাদ বাকি যে পরিমাণ ফাঁকির বিষয় আছে সেটার 50% থেকে 100% এই। আর যদি মানে ভ্যাট কালেক্ট না ভ্যাট কালেক্ট করে জমা না দেন তাহলে ব্যক্তিগতভাবে 25,000 টাকা জরিমানা হতে পারে। রেট কোনো কোয়েশন যদি কোথাও আসে যে কত, তাহলে 10,000, যাই হবে 10,000 টাকা জরিমানা। এটাই হচ্ছে রেট, মেনলি কমন রেট। খেয়াল করে দেখেন যেসব অনিয়ম, ওই অনিয়মের ক্ষেত্রে 10,000 টাকা, রিটার্ন সাবমিশনের ব্যর্থতা শুধুমাত্র 5,000, আর অন্যান্য ব্যর্থতা অনিয়ম হচ্ছে 10,000। আর আপনি যদি কোনো ম্যানিপুলেশন করেন, কখনো উৎপাত না দেখান, তাহলে যতটুকু দেখাবেন না ওইটুকু তো দিতেই হবে। তার সাথে আরো ওই ইয়ের অর্ধেক কিংবা পুরো, মানে 50% থেকে 100% পর্যন্ত আপনাকে জরিমানা দিতে হবে। বেশি রিপেট নিলে তাহলেও সেটার 50% থেকে 100% পর্যন্ত জরিমানা দিতে হবে। এগুলাই হচ্ছে এখানে মেইনলি ইয়ে করা আছে। আর মূল্য সংযোজন কর্তৃপক্ষ সম্পর্কে জানা এবং কার কতটুকু ক্ষমতা 86-তে বলা আছে। আপনার কোন বিষয়ে কে অ্যাসেসমেন্ট অর্ডার দেবেন এটা এখানে বলা আছে, কার ক্ষমতা কতটুকু আছে। 40 লাখ টাকার উপরে গেলেই কমিশনারের ক্ষমতায় চলে যাচ্ছে বিষয়টা। আর এখানে আমরা ওই ইয়েটা ক্ষমতার ক্রমটা দেখতে পাচ্ছি: কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা। এর নিচে আছেন সহকারী রাজস্ব কর্মকর্তা। তো এই সারণীতে আমরা কর্মকর্তাদেরও চিনে ফেলছি, এই সারণীটা যদি আমরা খেয়াল রাখি: কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা। ঢালি ভাই, কোনো কোয়েশন আছে কিনা? না, ঠিক আছে স্যার, একটা জায়গায় হলো আমার কাছে মনে হচ্ছিল যে একটু আছে কিনা, মানে এনজিও দের ক্ষেত্রে আমরা তো শুধু সোর্স টিডিএস টা করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার বিডিএস, হ্যাঁ, বিডিএস। বিডিএস সেই ক্ষেত্রে আপনার আহ, যদি তদন্ত বা আসে, কোন পর্যায়ের লোকদের আসার কথা? ও আচ্ছা, এটা অনিয়মের ইয়ে তদন্ত তো আপনাকে আপনার এখানে এআরও যিনি আছেন, কিংবা আরো যিনি আছেন, রেভিনিউ অফিসার যিনি আছেন, রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী রাজস্ব কর্মকর্তা, তারাই আসতে পারবেন এখানে। ওই যে আগে বলা আছে তল্লাশি ইয়ের ক্ষেত্রে যে ক্ষমতাটুকু দেয়া আছে, এটা দেখার জন্য। কিন্তু দেখার জন্য। জব্দ করতে হলে আপনার ওই যে এখানে প্রবেশ তল্লাশির ক্ষমতা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখানে সহকারী কমিশনার এর জব্দকরণের ক্ষমতা, কোনো কিছু জব্দ করতে চাইলে। আর এমনিতে রাজস্ব কর্মকর্তা নিম্নে নহেন, মানে রাজস্ব কর্মকর্তা, এ আরো না, আরো যিনি রাজস্ব কর্মকর্তা, উনি এসে আপনার এখানে হিসাব নিকাশ দেখতে পারবেন। মানে আচ্ছা, সর্বনিম্ন অফিসারই তো আছেন রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী রাজস্ব কর্মকর্তা আছেন। তো সহকারী রাজস্ব কর্মকর্তা অনেক সময় রাজস্ব কর্মকর্তার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়েও আসতে পারেন। তো হ্যাঁ, ওখানে সুযোগটা আছে। এসে যদি দেখেন আপনারা ভ্যাট ডিডাকশন করেছেন, ভ্যাট ডিডাকশন করার পরে এটা জমা দেননি সঠিক সময়ে, তাহলে কি হতে পারে? 25,000 টাকা জরিমানা হ্যাঁ, ব্যক্তিগতভাবে। ব্যক্তিগত। এটা আপনার প্রতিষ্ঠান দেবে না। দুইজন আছেন, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং প্রধান নির্বাহী, যিনি, তাকে ব্যক্তিগতভাবে এই জরিমানাটুকু হতে পারে। তো ইন্টারেস্টিং বিষয়গুলা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা জানলাম যেটা, সেটা হচ্ছে কর্তৃপক্ষ কারা, ভ্যাট মানে সিস্টেমটা কিভাবে পরিচালিত হয়, জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ডের অধীনে কারা কার্যক্রমগুলা পরিচালনা করেন, কার কতটুকু ক্ষমতা আছে। এই যে ধারা 86-তে আমরা দেখলাম যে কত টাকার উপরে আমার প্রোডাক্ট হলে কিংবা সার্ভিস হলে কে এটার মানে অ্যাসেসমেন্ট করতে পারবেন।
কার কতটুকু ক্ষমতা আছে। আবার অনিয়মের ক্ষেত্রে জরিমানা কি হবে, ব্যর্থতার ক্ষেত্রে জরিমানা কি হবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, যেটা সমন প্রেরণের একটা বিষয় আছে। সমন দিতে পারবেন, এটা একটা বড় ক্ষমতা দেয়া হয়েছে আপনাকে। সমন প্রেরণের ক্ষমতা তো একটা মানে আম, আপনাকে তলব করার ক্ষমতা। আপনি যেতে হবে, গিয়ে এখানে হাজিরা দিতে হবে। তো এই ধরনের একটা ক্ষমতা দেয়া হয়েছে, যে কাউকে দিতে পারে, যে কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য। সমন্ত এই ক্ষমতাটুকু রাজস্ব কর্মকর্তাকে দেয়া হয়েছে। মানে অনেক ক্ষমতা প্রাপ্ত করা হয়েছে রাজস্ব কর্মকর্তাকে, কম্পেয়ার টু আদার। মানে আপনার আহ, সমনের ক্ষমতা তো আসলে আহ, সবাইকে দেয়া হয় না। ইভেন আরো ঊর্ধ্বতন অনেককেই দেয়া হয় না। সমনের ক্ষমতাটুকু জুডিশিয়ারির কাছেই থাকে। তো এই ক্ষমতাটুকু আছে। আবার কাস্টমস কর্মকর্তাদেরও কিছু দায়িত্ব দেয়া হয়েছে। তারা ভ্যাট, আগাম কর যেটা অ্যাডভান্স ট্যাক্স এবং সম্পূরক শুল্কটা আদায় করে দেবে। খালিদ হাসান ভাই, কোনো কোয়েশন আছে কিনা? না স্যার। ক্লিয়ার হয়েছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ সম্পর্কে আলোচনা? জি স্যার। মোটামুটি একটা ধারণা হয়েছে যে কিভাবে কর্তৃপক্ষ কাজ করে। আপনি তো জানেনই, তারপরেও মানে এখানে যে ধারাবাহিকভাবে বিষয়গুলো সম্পর্কে আলোচনা হলো আর কি। এখানে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে, মেইনলি জরিমানা, তারপরে অ্যাসেসমেন্টের ক্ষমতা কিভাবে। তো ধন্যবাদ। আমরা তাহলে দ্বাদশ অধ্যায়ের আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা নিরীক্ষা এবং অনুসন্ধান সম্পর্কে আলোচনা করব ত্রয়োদশ অধ্যায়ে, এবং চতুর্দশ অধ্যায়ে আছে বকেয়া কর আদায়, পঞ্চদশ অধ্যায়ে ফরম নোটিশ রেকর্ডপত্র সংরক্ষণ, ষোড়শ অধ্যায় হচ্ছে অপরাধ বিচার ও দণ্ড, সপ্তদশ অধ্যায় হচ্ছে আপিল ও রিভিশন। আমরা দেখেছি এখানে কমিশনার আপিল আগে আমরা দেখেছি। আবার এর আগে আমরা কর্তৃপক্ষের মধ্যে আমরা দেখেছি যে নিরীক্ষা অনুসন্ধানের যে ভ্যাট গোয়েন্দার আছে। আর নিরীক্ষা অনুসন্ধানে আরো অনেক বিষয় আছে। আর আমরা বলেছিলাম যে এখানে কর কমিশনার আপিলের নিকট ভ্যাট কর্তৃপক্ষের আলোচনায় আমরা আপিলের ট্রাইব্যুনাল ছিল না। আপিলের ট্রাইব্যুনাল যে পৃথক, এই বিষয়গুলো আমরা আপিল ও রিভিশনের চ্যাপ্টারে আলোচনা করবো ইনশাল্লাহ। আর অষ্টাদশ অধ্যায়ে বিবিধ কিছু আলোচনা আছে। তো আপনাদের অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আগামী ক্লাসে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।